বন্ধুরা, আজকের এই হাড় হিম করা ভূতের গল্পটি পাঠিয়েছে রাজশাহী থেকে সোহেল রানা। আর এই ভয়ঙ্কর ঘটনাটি তার এবং তার মামার সাথে ঘটেছিল। আমার রফিক মামা ছিলেন একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভার। একদিন তাকে ট্র্যাকে করে রড বোঝাই করে বগুড়া থেকে চট্টগ্রামে যাওয়া লাগত। কিন্তু ওই সময় তার ট্রাকের রেগুলার হেল্পার অসুস্থ থাকায় আমি তার সাথে এই ট্রিপে হেল্পার হিসাবে যাওয়ার জেদ করি এবং তিনি রাজি হন। ওই দিনটা ছিল মঙ্গলবার। সারা দিন ও রাতের ট্রাক চালিয়ে আমরা চট্টগ্রামে পৌঁছালাম রাত ৩টের দিকে। এত রাত হয়ে যাওয়ায় সেদিন আর মালামাল নামানো সম্ভব হলো না। পরের দিন মালামাল নামিয়ে রাত ৮টার পর আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে ফিরতি রওনা দেই। তারপর ফেরার পথে গভীর রাতে রফিক মামা ও আমার দুজনেরই ঘুমে চোখের পাতা ভারী হয়ে আসছিল। তাই আমরা রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে ট্রাক থামিয়ে চা পান করার সিদ্ধান্ত নেই। আর সেই জায়গাটা ছিল মিরসরাই। তারপর আমরা মিরসরাই পার হয়ে কিছুটা সামনে এসে চা পান করি। চা পান করার পর শরীরটা বেশ চাঙ্গা হলো আর চোখ থেকে ঘুম ঘুম ভাব চলে গিয়েছে। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম। তারপর ফেনী শহরের একটু আগে আসতেই দেখি রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়েছে। তখন রাত প্রায় 2টো। আমরা সেখানে পৌঁছাতেই পুলিশ আমাদের ট্রাক থামায়। আমাদের ট্রাক থামিয়ে পুলিশ অনুরোধ করে একটি বেওয়ারিশ লাশ আমাদের ট্রাকে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নামিয়ে দিতে। এত রাতে অচেনা লাশ নিতে মামা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু পুলিশের চাপে এবং কিছু বাড়তি ভাড়ার বিনিময়ে আমরা লাশটি নিতে বাধ্য হলাম। আমরা লাশটিকে ট্রাকের পেছনে তুলে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। লাশের সাথে আর কোনো লোক ছিল না, আমরা ছাড়া। তারপর মুহুরী ব্রিজের কাছাকাছি আসতেই হঠাৎ আমাদের ট্রাকের হেডলাইট দপদপ করে নিভে আবার জ্বলে উঠতে লাগলো। মনে হচ্ছিল কেউ লাইট নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর হঠাৎ আমাদের গাড়ি চলন্ত অবস্থায় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আর সেই জায়গাটা ছিল চারপাশ ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা। এই পরিবেশ দেখে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর মামা আমাকে বললেন, আয় তো দেখি কি হয়েছে। তারপর আমি বললাম, মামা আপনি দেখেন, আমি যাব না। তারপর মামা নেমে গেলেন। আমি ভয়ে ট্রাক থেকে নামতে চাইলাম না। রফিক মামা সাহস করে নেমে ইঞ্জিন চেক করলেন এবং আবার স্টার্ট দিলেন। অদ্ভুতভাবে ইঞ্জিন চালু হয়ে গেল। তারপর কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ মনে হলো আমাদের ট্রাকটি পেছনে কেউ সজোরে ধাক্কা দিল বা ঝাঁকুনি খেল। তারপর সাথে সাথেই রফিক মামা বললেন, সোহেল লুকিং গ্লাসে দেখ তো পেছনে চাকা বা ডালার কিছু হলো কিনা। তারপর আমি লুকিং গ্লাসে তাকালাম। লুকিং গ্লাসে তাকানোর সাথে সাথেই ভয়ে আমার গলা শুকিয়ে গেল, কারণ আমি দেখছিলাম ট্রাকের ঠিক পেছনে একটি মানুষ দৌড়ে আমাদের দিকে আসছে। ট্রাকের গতি তখন 60-70, কিন্তু লোকটিও সমান গতিতে দৌড়াচ্ছে। ভয়ে ভয়ে আমি মামাকে বিষয়টি জানালাম। তারপর তিনি গতি বাড়িয়ে দিলেন, কিন্তু আমি গ্লাসে স্পষ্ট দেখছিলাম গতি বাড়ানোর পরেও ওই মানুষটা ট্রাকের ঠিক পেছনেই লেগে আছে। মানে লোকটির গতিও আমাদের গাড়ির সমান সমান। তারপর আমি ভয়ের সিটের মধ্যে কুঁকড়ে বসে থাকলাম। তারপর কিছুক্ষণ পর সাহস করে আমি আবার লুকিং গ্লাসে তাকালাম, কিন্তু মানুষটিকে আর দেখতে পেলাম না। তারপর হঠাৎ আমাদের ট্রাকের গতি একা একাই কমতে শুরু করলো। আর আমাদের এমনটা মনে হচ্ছিল পেছনের বাম্পার ধরে কেউ হয়তো দানবীয় শক্তিতে ট্রাকটিকে টেনে ধরেছে। তারপর মামা বাধ্য হয়ে কিছুটা রাস্তা সামনে গিয়ে মামা রাস্তার পাশের একটি চায়ের দোকানের কাছে আমাদের গাড়ি থামালেন। ঠিক যেখানে আগের চায়ের দোকানে থেমেছিলাম সেই রকমই দেখতে একটি চায়ের দোকানের কাছে ট্রাক থামালেন মামা। তারপর আমি গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে ট্রাকের পেছনে চেক করতে গেলাম। তারপর গিয়ে আমার চোখ ভয়ে কপালে উঠে গেল। দেখি ট্রাকের পেছনের ডালা খোলা আর সেখানে সেই লাশটি নেই। তারপর আমি অন্যদিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলাম। তারপর আমি মামাকে জোরে জোরে ডাক দিলাম। ডাক শুনে মামাও দ্রুত ছুটে এলেন। তারপর আমরা দেখলাম কিছুটা দূরে অন্ধকারে একটি লোক দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। তারপর মামা আমি সাহস করে কাছে যেতেই আমাদের রক্ত হিম হয়ে গেল, কারণ আমরা কাছে গিয়ে দেখি এ তো সেই মৃত ব্যক্তি যার লাশ আমরা ফেনী থেকে তুলেছিলাম আমাদের গাড়িতে। তারপর আমরা ভয়ে জান প্রাণ নিয়ে উল্টো দিকে দৌড়াতে থাকলাম, যেখানে আমরা ট্রাক থামিয়েছিলাম সেখানের উদ্দেশ্যে, কারণ সেখানে চায়ের দোকানটি ছিল আর আমাদের গাড়িটাও ছিল। তাই কিন্তু সেখানে গিয়ে দেখি আরও ভয়ানক দৃশ্য। কোথায় আমাদের ট্রাক আর কোথায় সেই চায়ের দোকান। চারপাশ কেবল ধুধু ফসলের মাঠ।
অথচ একটু আগেই আমরা এখানে একটা দোকান দেখেছিলাম, কিন্তু এখন শুধু ফসলের মাঠ। তারপর হঠাৎ আমাদের সামনে সেই চা দোকানদার এসে হাজির হলো, যার দোকানে আমরা শুরুতে চা খেয়েছিলাম। তার চেহারা ছিল পচা ও গলে যাওয়া। সে হঠাৎ আমাদের দুজনের গলা টিপে ধরল এবং আমাদের শূন্যে উঠিয়ে ফেলল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অনেক ধস্তধস্তির পর আমরা চা দোকানদার থেকে ছাড়া পেয়ে দৌড়াতে থাকি, কিন্তু দৌড়ে কোনো লাভ হচ্ছিল না, কারণ বারবার দৌড়ে আমরা একই স্থানে ফিরে আসছিলাম, যেন আমরা এক গোলক ধাঁধায় আটকে গেছি। তারপর হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে খুব জোরে আঘাত করল। আঘাতের সাথে সাথেই আমি জ্ঞান হারাই। এরপর পরদিন আমি নিজেকে কুমিল্লা সদর হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। হাসপাতালের লোকজনের কাছ থেকে জানতে পারলাম, স্থানীয় কৃষকরা আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় রাস্তার পাশে পেয়ে হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাদের থেকে আরেকটি বিষয় জেনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমাদের ট্রাকটি নাকি রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারপর এই ঘটনার পর আমি আর কোনো দিন ট্রাকে উঠিনি। আর রফিক মামা ওই দুর্ঘটনার পর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং প্রায়ই বিড়বিড় করে বলতেন, লাশটা আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এরপর আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এবং অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। এক রাতে স্বপ্নে মামা এসে বললেন, সেই রাতে তুই বেঁচে গেলি, কিন্তু আমি মারা গেলাম। এরপর আমি এক হুজুরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া শুরু করলাম। 6 মাস চিকিৎসার পর আলহামদুলিল্লাহ অবশেষে আমি সুস্থ হই। বর্তমানে আমি আবার স্বাভাবিকভাবে কাজ করছি, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ে জ্বর আসে। প্রিয় ভিউয়ার্স, সোহেল রানা ভাইয়ের গল্পটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনার সাথে বা আপনার বন্ধুর সাথে বা আপনার আশেপাশের কারো পরিচিত লোকদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে থাকলে আমাদের কাছে গল্প পাঠাতে পারেন। আমরা পুরো গল্পটা অ্যানিমেশন করে চ্যানেলে আপলোড করে দেব। আর অবশ্যই যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।